এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে আসা কোন একটা সেটের ম্যাথগুলো আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসির উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো আজকে ক্লাসে আরআরবি গ্রুপ ডিতে কি কি কোশ্চেন রয়েছে আসা। আর এই গ্রুপ ডির যে সেটে পরীক্ষা হয়েছিল তার সেখানে প্রথম কোশ্চেন ছিল এটা যে কি 15% ও 25% লোকসানে বিক্রি করলে দুটির বিক্রয় মূল্যের পার্থক্য হয় 50 টাকা, তাহলে কিবোর্ডটির ক্রয় মূল্য কত? তার মানে 15%, আমি কস্ট প্রাইস 100 ধরে নিলাম, কস্ট প্রাইস 100, তাহলে 15% লোকসান আর 25% লোকসানে বিক্রি করলো, তাহলে 15% আর 25%। এই যে দুটো বিক্রয় মূল্য, এদের ডিফারেন্সটা দেওয়া রয়েছে কত? 10, 10 এর ভ্যালু 50, মানে 10% ভ্যালু দেওয়া রয়েছে 50। এই যে তাহলে এই 0 কারণ তাহলে 1% এর ভ্যালু আমাদের 5, আমাদের দরকার কস্ট প্রাইস বের করা। কস্ট প্রাইস মানে কত? 100% এর ভ্যালু, তাহলে 100% এর ভ্যালু হবে 500। অপশন ডি। মিতা তার ব্যাগ এত টাকায় বিক্রি করে এতে তার 60 টাকা ক্ষতি হয় এবং 15% লাভ করতেও চাইলে বস্তুটি কি দামে সে বিক্রি করা উচিত? তাহলে এত টাকায় বিক্রি করবে, তাহলে এসপি হলো 300 এবং তার 60 টাকা ক্ষতি হয়, তাহলে যদি ক্ষতি হয় নিশ্চয়ই কস্ট প্রাইস তার বেশি ছিল। কস্ট প্রাইস কত? 360 হবে। যেহেতু 60 টাকা ক্ষতি হওয়ার অর্থ কি? তার মানে কি বিক্রি হয়েছে কম দামে আর তার কস্ট প্রাইসটা বেশি ছিল, তাই জন্য যোগ করলাম কস্ট প্রাইস 360। এখন বলছে 15% লাভে যদি বিক্রি করতে চাই তবে কত টাকায় বিক্রি করতে হবে। এখন এই জিনিসটা যদি 15% লাভে বিক্রি করা হয় তাহলে এসপি কত হবে? 360 আর 15% লাভ, তার মানে কি 100 সাথে 15কে যোগ করে নিতে হবে, 115/100। 5 দিয়ে কাটাকাটি করো, 5 দোকানে 10, 5 দোকানে 10 1, 5 দোকানে 10 1, 3 5 15, 2 দিয়ে কাটলে 18 দোকানে 36, 3 18 54, 54 4 হাতে হলো 5, 18 দোকানে 36 আর 5 41, তাহলে 414 হবে সঠিক উত্তর, অপশন সি। সামর উত্তীর্ণ হওয়ার জন্য 40% নম্বরের প্রয়োজন। যদি সে 100 নম্বর পায় তবে 10 নম্বরের জন্য অনুত্তীর্ণ থেকে যায়, তাহলে উত্তীর্ণতা সর্বাধিক কত নম্বর পেতে হবে? তাহলে পাস করার জন্য 40% মার্কের দরকার, ফার্স্ট কন্ডিশন এটা। তারপরে সেই ছেলেটি কত নম্বর পেয়েছিল? সেই নম্বরটি পেয়েছিল 190 নম্বর, এবং 190 পাওয়ার জন্য নম্বর পেয়েছে কিন্তু সে রাতে 10 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে তোমরা বলো তাহলে পাস করার জন্য কত মার্ক দরকার ছিল? তাহলে নিশ্চয়ই আরো 10 মার্ক বেশি পেলে সে অবশ্যই পাস করে যেত। ধর পাস মার্ক ছিল 190 প্লাস 10, 200, 200ই হলো আমাদের পাস মার্ক। আর পাস মার্ক পার্সেন্টেজ দেওয়া রয়েছে 40%, তাহলে বলতে পারি আমি 40% এর ভ্যালু 200। তাহলে 1% এর ভ্যালু আমরা বের করে নাও, এই 0 কাটো, তাহলে 1% এর ভ্যালু হবে 5। আমাকে বেশ করতে সর্বাধিক নম্বর করে, সর্বাধিক মানে 100 এর ভ্যালু আমরা বের করবো। তাহলে 100% এর ভ্যালু কত? অ্যান্সার হবে 500, অপশন বি। দুটি নল এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে x মিনিট ও 6 মিনিটে ভর্তি করে, এবং যদি দুটি নল একসাথে ব্যবহার করা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি করতে 1.5 মিনিট সময় লাগে, তবে x এর মান নির্ণয় করো। তাহলে এ একটা পাইপ, সে x মিনিটে ট্যাঙ্কটা ভর্তি করে, বি পাইপ সে 6 মিনিটে ভর্তি করে, আর গেল। আর যদি দুটো পাইপ একসাথে কাজ করে, দুটো পাইপ মিলে, তখন সময় লাগে 1.5 মিনিট। তাহলে বলছে এখান থেকে এ পাইপের কত সময় লেগেছে? এক্স এর মান মানে কি? এই পাইপের এই ট্যাঙ্কটি এই পাইপটি যদি ভর্তি করতে তাহলে কত সময় লাগতো, মানে এক্স এর মানটা আমাকে বের করতে হবে, এই পাইপের টাইম। মোদ্দা কথা হলো এটাই। তাহলে দেখো ওই তো লক্ষ্য করো, এ প্লাস বি দুটো মিলে হলো 1.5 মিনিট, আর বি এর মান 6 মিনিট। তার মানে বোঝা যাচ্ছে এ প্লাস বি থেকে যদি আমরা বি বিয়োগ করে দিই তাহলে কি মান পাবো? এর মানটা বেরোবে, এটাই আমাকে বের করতে। আর এর মানটাই বের করা মানে এলো এর মান এক্স দেওয়া রয়েছে, এক্স এর মান বের করে নেওয়া। আশা করি বোঝা। তার মধ্যে কথা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে এটা কি করতে, ডাইরেক্ট তো বিয়োগ করলে হবে না, যেহেতু টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তাহলে 6 মিনিট থাক, আর 1.5 মিনিটকে আমরা ফ্র্যাকশনটাকে ভাঙাই, দশমিককে যদি উঠিয়ে দিই তাহলে 1.5 মিনিট মানে 3/2 হবে। তাহলে যখন টাইম এন্ড ওয়ার্কের অঙ্কে আমরা কি জানি, টোটাল ইউনিট কাজ বের করতে গেলে এলসিএম করতে হবে। তাহলে 6 আর 3/2, তাহলে এদের এলসিএম। তাহলে মানে দেখো এই এলসিএম করলে পরে তোমরা একটু মাথায় রাখবে এটা হবে 6, উপরেরটা করে দেবে। তাহলে এইটা হলো টোটাল ইউনিট কাজ। তাহলে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি প্রথমটার হবে কি, টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ, টোটাল ইউনিট কাজ 6, আর বির এফিসিয়েন্সি 6 কে 6 দিয়ে ভাগ করলে 1,
আর a প্লাস b এফিসিয়েন্সি কত, তার মানে টোটাল ইউনিট কাজ 6, 6 কে আমরা ভাগ করব 3/2 দিয়ে, 3/2 এই যে, তাহলে কত হবে 6 ইনটু 2/3, তাহলে 3 দোকানে 6, 2 দোকানে 4। আশা করি বোঝা গেল। এখন আমাকে কি বের করতে বলছে x এর মান, তাহলে x এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে, নিশ্চয়ই বিয়োগ করতে হবে। a প্লাস b এফিসিয়েন্সি 4 আর b এর এফিসিয়েন্সি 1, তাহলে a প্লাস b থেকে যদি b এর এফিসিয়েন্সি বিয়োগ করলে a এর এফিসিয়েন্সি, তাহলে a এর এফিসিয়েন্সি আমরা পাবো 4 - 1, তাহলে হবে আমাদের 3। তাহলে এর টাইম বের করতে হবে, তাহলে টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। এ টোটাল ইউনিট কাজ করবে 6 আর এর এফিসিয়েন্সি 3, তাহলে 3 দোকানে 6। অপশন ডি 2 মিনিট। একটি বাগানে 42টি গাছের মধ্যে 3/7 ভাগ নিম রয়েছে, বাকি আমের ভাগ কত? তার মানে 42টি গাছ, তার মধ্যে যদি 3/7 অংশ নিম গাছ থাকে, বাকি অংশ নিশ্চয়ই আম গাছ ছিল, তাহলে বাকি অংশ কিভাবে বের করবো আমরা, 1 থেকে 3/7 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে 4/7, 4 × 6 = 24, 24টি ছিল আম গাছ। অপশন বি। 16, 72 আর 28 এদের বলছে গসাগু নির্ণয় করতে। গসাগু মানে কি, সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 3টাকেই ভাগ যাবে সেটাই হবে এদের গসাগু। তোমরা একটা অপশন টেস্ট করতে পারো, 3 নাও, 3 দিয়ে তো 16কে ভাগ যায় না, 3 কোনো মতেই হবে না। 1 নিলে সবগুলোকে ভাগ যায়, কিন্তু সবচেয়ে বড় সংখ্যা দেখতে হবে। দেখো 2 দিয়েও সবগুলোকে ভাগ যাচ্ছে, 4 দিয়েও সবগুলোকে ভাগ যাচ্ছে, সবচেয়ে বড় কোনটা, 4, 4ই হবে এদের গসাগু। অপশন বি। 110 টাকার মধ্যে 2 টাকা, 1 টাকা এবং 50 পয়সা যথাক্রমে 1:2:3 অনুপাতে রয়েছে, এগুলো কতগুলি এখানের মধ্যে 50 পয়সার মুদ্রা রয়েছে। টোটাল টাকা ছিল 110 টাকা, এটা প্রাইস। এখন এই টাইপের অঙ্ক দিলে তোমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে কিসের অনুপাত দেওয়া রয়েছে, মূল্যের অনুপাত না কয়েনের সংখ্যার অনুপাত। তাহলে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এই জন্য 110 টাকার মধ্যে 2 টাকা, 1 টাকা ও 50 পয়সা যথাক্রমে এত অনুপাতে রয়েছে, নাম্বার মানে কয়েনের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। তাহলে নাম্বারের কি কি কয়েন রয়েছে আমাদের কাছে, 2 টাকা, 1 টাকা আর 50 পয়সা মানে হলো হাফ টাকা। তাই নাম্বারের অনুপাত হলো 1:2:3। কিন্তু আমাদের দেখো মেইনটা কি দেওয়া রয়েছে, টোটাল অ্যামাউন্টে দেওয়া রয়েছে, মানে প্রাইসে দেওয়া রয়েছে। নাম্বার থেকে তখন আমাদের প্রাইসে কিন্তু কনভার্ট করে নিতে হবে। তাহলে তুমি ভাবো তোমার কাছে 2 টাকার কয়েন রয়েছে একটি, টাকা কত হবে, 1 কে 2 দিয়ে গুণ 2 টাকা। এরকম সেম ভাবেই তোমার কাছে দুটো রয়েছে 1 টাকার কয়েন, তাহলে টাকা কত হবে 2 কে 2। তোমার কাছে 50 পয়সার কয়েন রয়েছে 3টি, টাকাতে কত হবে, 3 কে হাফ দিয়ে গুণ, তাহলে 3/2। তাহলে এতে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, টোটাল প্রাইস আমরা বের করতে পাবো অনুপাত হিসাবে। তাহলে অনুপাত হিসাবে টোটাল প্রাইস আমাদের হবে 2 + 2 + 3/2। কেন আমি যোগ করলাম, যেহেতু টোটাল প্রাইস আমাদের দেওয়া, এই জন্য প্রাইসটা আমি বের করে নিলাম যোগ করে। 2 দোকানে 4 প্লাস 2 দোকানে 4, 2 2 4 এভাবে ভাবতে পারো, 3/2। 4 দোকানে 8 আর 3 কত, 11/2। তাহলে টোটাল অনুপাত হিসাবে আমাদের প্রাইস হলো 11/2। তাহলে আমি বলতে পারি 11/2 এর ভ্যালু 110 টাকা। তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো কত, এই যে 11 কাটাকাটি 10, 10 দোকানে 20 কোনাকুনি গুণ, তাহলে 1 এর ভ্যালু আমরা পেলাম 20, 1 এর ভ্যালু পেলাম 20। কিন্তু আমাকে দেখতে কিসের মান বের করতে হবে, 50 পয়সার মুদ্রা সংখ্যা, মানে 50 পয়সার কয়েন, মানে 3 এর ভ্যালু বের করতে হবে। অনেক সময় টাকাও বের করতে বলতে পারতো, তোমাকে এখন লক্ষ্য রাখতে হবে কিসের মান বের করতে বলছে। আমাকে বের করতে হবে 50 পয়সার কয়েন কতগুলো, তাহলে কয়েন দেখবো, কয়েনের অনুপাত কত, 50 পয়সা 3, তাহলে 3 এর ভ্যালু বের করতে হবে। 1 এর ভ্যালু 20, তাহলে 3 এর ভ্যালু হবে 60, 3 এর ভ্যালু 60। অপশন বি। 100 জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যেক শিক্ষার্থী 8টি করে বিষয় অধ্যয়ন করে এবং প্রতিটি বিষয় নিয়ে 10 জন শিক্ষার্থী অধ্যয়ন করে, তাহলে মোট বিষয়ের সংখ্যা কত। তাহলে 100 জন শিক্ষার্থীর একটি দল ছিল, প্রত্যেকে 8টা করে অধ্যয়ন করে, তাহলে 800 হবে সাবজেক্টটা, টোটাল সাবজেক্ট 800। এখন প্রতিটি বিষয় যদি 10 জন শিক্ষার্থী অধ্যয়ন, তাহলে মোট বিষয়ের সংখ্যা কত, তাহলে ভাগ করে দিলেই হবে 800 / 10, তাহলে 80 হবে সঠিক উত্তর, নির্ভুল ভাবে 80। যদি কোনো ঘনকের প্রান্তগুলির অর্ধেক করা হয় তাহলে ঘনকের আয়তন তার আসল আয়তনের কত হবে। ঘনক মানে কি, লুডুর ছক্কা আকারের ফিগার, সেই সমস্ত ফিগারকে আমরা বলি ঘনক। ঘনকের আয়তন রিলেটেড অঙ্ক দিয়েছে, ঘনকের আয়তনের ফর্মুলা হলো v = a কিউ, মানে কি ঘনকের
তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করি তাহলে কি হবে, এ বি সি তিনটাই সেম, তার মানে কি এ কিউব। এটি হলো ঘনকের আয়তন বের করার ফর্মুলা। এখন ধরলাম ইনিশিয়ালি ঘনকের আয়তন ছিল v1 ইকুয়াল টু এ কিউব, কিন্তু এখন কন্ডিশন তোমাকে দেখতে হবে কি বলেছে। এখন বলেছে ঘনকের প্রান্তগুলির অর্ধেক করা হলো, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কি ছিল, পূর্বে যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য এ করে হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো, এখন নতুন বাহুর দৈর্ঘ্য হবে a/2। নতুন বাহুর দৈর্ঘ্য যদি a/2 হয় তাহলে নতুন আয়তন আমরা একটা পাবো। এখন নতুন আয়তন কত পাবো, v2 ইকুয়াল টু a/2 আর কিউব। যেহেতু ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো বাহুর কিউব, সমান সমান a কিউব বাই 8। এবার তুমি ভালো করে লক্ষ্য করো, v2 ইকুয়াল টু এখানে আমি 1/2 8 ইন্টু a কিউব লিখতেই পারি। এখন a কিউবের মান আমরা কত জানি, v1, তাহলে v2 a কিউবের জায়গায় বসাবো v1, তাহলে v1/8। তাহলে পূর্বের আয়তন কত ছিল, v1, তার কত অংশ হলো 1/8 অংশ, তাহলে অপশন সি। একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের পার্থক্য 9/11, যদি ভগ্নাংশ অনন্যক উভয়ের ঘন বিবেচনা করা হয় তাদের মধ্যে পার্থক্য কত। একটি ভগ্নাংশ আমি ধরলাম x/y, উপরটাকে বলা হয় লব, মানে x লব, y হলো হর, তাদের পার্থক্য। আর অনন্যক মানে কি, যেটাকে উল্টে দেওয়া, মানে কি y/x, তার মানে তাদের ডিফারেন্স দেওয়া রয়েছে এত, x/y মাইনাস y/x ইকুয়াল টু 9/11। আশা করি বোঝা গেল। এখন বলছি যদি ভগ্নাংশ অনন্যক উভয়ই ঘন বিবেচনা করা তবে কি হবে, তার মানে কি ভগ্নাংশ অনন্যক উভয়ের ঘন, তার মানে x কিউব বাই y কিউব প্লাস y কিউব প্লাস y কিউব বাই x কিউব। এত এর মধ্যে পার্থক্য কত হবে, তার মানে ডিফারেন্সটা আমাকে বের করতে বলছে, এই হলো অঙ্ক। আশা করি বোঝা গেল। তার মানে এখানে দেখো, তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাই আলটিমেটলি আমাকে ইউজ করতে বলেছে। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব, তার মানে x/y মাইনাস y/x তার হোল কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, 3ab ইন্টু a মাইনাস বি। এখন মানটা তো জানা রয়েছে, x/y আর y/x এর ভ্যালু 9/11, তার মানে এর জায়গায় আমি 9/11 বসিয়ে দিতে পারি। তাই 9 এর কিউব হলো 729 আর 11 এর কিউব 1331, এটা একটা কাটাকুটি প্লাস 3 এরপর এটার মান হলো 9/11, তাহলে একবারে গুণ করে দাও, 3 9 27/11, 27/11। দেখো x/y y/x এর মান হলো 9/11, তার সঙ্গে 3 গুণ, 3 9 27/11। এখন একটা সিম্পলিফিকেশন করতে হবে, ক্যালকুলেশনটা আমি এখানে করছি। এদের লসাগু করলে আমাদের হবে 1331, তাহলে 131 কে 1 ভাগ করে 729 প্লাস, তাহলে 1331 11 দিয়ে ভাগ করি 121, 121 কে এখন 27 দিয়ে আমাকে গুণ করতে হবে, 121 কে 27, 7 কে 7, 7 দোকানে 14, 7 কে 7 একে 8, আবার 2 দিয়ে গুণ করে দাও, 2 অক্ষে 2, 2 দোকানে 4, 2 অক্ষে 2, 7 6 আর 4 12, 2 2 একে 3, তাহলে 3 2 6 7। এর ক্যালকুলেশন করলে আমরা বাবুকে তো উপরটা যোগ করতে হবে, 9 7 16, 6 2 8 একে 9, তাহলে 6 2 8 একে 9, 7 2 9, তাহলে এখানে 3, তাহলে 3996 আর নিচে 1331, তাহলে কোন অপশনে আসলো, অপশন এ। 10 বছর আগে মায়ের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, 10 বছর পরে মায়ের বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, তবে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। 10 years ago মায়ের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, মায়ের বয়স মাদার আর ছেলে সন 3 গুণ, তাহলে 3:1 অনুপাত আকারে লিখে দিলাম। গেল। নেক্সট কন্ডিশন কি বলছে, এবার 10 বছর পর সেই অনুপাতটা হবে কত, দ্বিগুণ। এবার তাহলে 1 আর মায়ের বয়স তার দ্বিগুণ ছেলের, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। এই এখন এখান থেকে বের করতে বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে এখানে তোমাদের ক্ষেত্রে একটা লক্ষ্য করতে হবে গ্যাপটা কত, 3 এর থেকে 1 গেল 2, 2 এর থেকে 1 গেল 1, এই গ্যাপটা সমান করব প্রথমে। তাহলে উপরটাকে 1 দিয়ে গুণ করব, 3:1, নিচের থেকে 2 দিয়ে গুণ করব, 2 দোকানে 4, 2 অক্ষে 2। এবার দেখো গ্যাপ কত হলো, কতটা বাড়লো, 1 থেকে 2, 3 থেকে 4, 1 বৃদ্ধি পেল।
এই যে 1 বৃদ্ধি পেলো, এটাই আসলে 10 বছর আগে আর পরে, তাহলে আলটিমেটলি কত হলো? 10 10 20। 10 বছর আগে বা 10 বছর পরে, 10 10 20 নিতে হবে, তাহলে 1 এর ভ্যালু হলো 20। এখন কন্ডিশনে আসো, কি বলেছে? তাদের বর্তমান বয়সের অনুপাত কত? প্রথমে মানগুলো আগে বের করে নিই। তাহলে 3 এর ভ্যালু কত হবে? 3 20 60। আর ছেলের ক্ষেত্রে কত হবে? 1 এর ভ্যালু 20 কি 20। এখন বলছে এটা কি মান বের করলাম আমরা? 10 বছর আগের বয়স, কিন্তু প্রশ্নে আমাকে বলেছে তাদের বর্তমান বয়স কত, তাহলে এর সঙ্গেও আমাকে 10 অ্যাড করে দিতে হবে, এর সঙ্গেও 10, এই যে প্রেজেন্ট আনার জন্য আমরা কি 10 যোগ করে দিলাম, তাহলে 70, এটা হবে 20। এখন এদের অনুপাত কত? সরি, 20 আর 10 30, 7:3। অপশন সি। কোন সংস্থার সিও তহবিল বরাদ্দ নিয়ে সিএফওর সাথে আলোচনা করলো। এবছর নতুন পণ্য বিকাশের জন্য তহবিলে গত বছর বরাদ্দ করা তহবিল হবে 1/3 বৃদ্ধি পায়। গত বছর বিভিন্ন কার্যকলাপের জন্য এত টাকা বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে 30% পণ্য বিকাশের জন্য ব্যবহার করা হয়। এই বছর পণ্য বিকাশের জন্য সিএফও কত টাকা বরাদ্দ করেছিল? সিএফও একটা সংস্থা মনে করো, সেখানে এই বছর নতুন পণ্য তহবিলে গত বছরের দ্বারা তহবিলের 1/3 বৃদ্ধি করা হয়। তাহলে পূর্বে যদি 3 থাকে, মানে ধরলাম পূর্বে 3 ছিল, তাহলে তার 1/3 বৃদ্ধি করে ইনক্রিজ হলো কত? 3 এর 1/3 মানে 1, ইনক্রিজ হয়ে এখন কত হবে? নিউটা 3 একে 4। ক্লিয়ার? তাহলে পূর্বে কত ছিল, কত বছর কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, বরাদ্দ করা হয়েছিল? 2 1 2 3 6টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 গেল। এবার কত হলো? তাহলে পূর্বে যদি 3 এর থেকে এখন হয়েছে 4, তাহলে একে কত? 4/3, এই যে এতটা বৃদ্ধি পেল। এখন কি বলছে? এর মধ্যেই 30% বিকাশের জন্য ইউজ করা, তাহলে এর 30% আমাকে বের করতে হবে, বিকাশের জন্য ইউজ করেছে। কেন 30% বের করলাম? যেহেতু বলছে কত পার্সেন্ট বিকাশের জন্য বরাদ্দ, তবে এর 30%টা আমাকে বের করে নিতে হবে, এই হলো কথা। এটাই হলো অঙ্ক, এটা ক্যালকুলেশন করলে যেটা মান বেরোবে সেটাই হবে আমাদের বিকাশ। এই শূন্য কাটাও, এই শূন্য কাটো, এই যে 3 10 কাটো 30, তাহলে 4 দোকানে 8, 4টা শূন্য, একে 5টা শূন্য, 1 2 3 4 5। অপশন এ। 156 312 195 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? তার মানে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে তোমাদের একটু আগে বোঝানো হলো সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 3টাকেই ভাগ যাবে, সেটা হলো গসাগু। এর জন্য আমরা কার সাহায্য নেব? অপশনের সাহায্য নেব। 312 195। দেখো একটু যোগ করে দেখি ডিজিট গুলো, 6 5 1 11 একে 12, 12 হলো, 3 2 5 একে 6, 9 কে 10 5 15। এর থেকে বোঝা গেল এই যে 3টা সংখ্যাই রয়েছে 3 দিয়ে বিভাজ্য হবে, গেল এতটুকু কনফার্ম। আবার একটু ভালো করে লক্ষ্য করো তো দেখি, প্রত্যেকটা সংখ্যাকে দেখো 13 দিয়ে ভাগ যাচ্ছে। কেন আমি অনুধাবন করলাম? দেখো 3 39 13 রিলেটেড, 6 13 78, 13 দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 13 দিয়ে দেখো, 13 কে 13 2 13 26, 13 দোকানে 26 5 12 4 13 52, 13 কে 13 আর 6 5 13 65, সবগুলো সংখ্যাই 13 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, 13 দিয়েও ভাগ যাচ্ছে, আলটিমেটলি 3 13 কত 39 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে গেল 39 দিয়ে, তার মানে সবগুলোকেই ভাগ যাবে, কিন্তু আমাকে গসাগুর সবচেয়ে বড় সংখ্যাটা দেখতে হবে, 39 তো হবেই, বোঝা যাচ্ছে, কিন্তু 78 কি হতে পারে? দেখো 78 নিয়ে এবার চেক করা কি, 78 এর মধ্যে 39 গুণন 2 করলে পাবো 78, 2 থাকলে পরে দেখো 2 দিয়ে তার মানে সবগুলো বিভাজ্য দিতে হবে এবার, কিন্তু 2 দিয়ে দুটো সংখ্যা বিভাজ্য যায়, কিন্তু 195 তো 2 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে আমাকে নিতে হবে কি 39। অপশন এ। 1080 টাকা 3 মাসে বিনিয়োগ করার পর এত টাকা সুদ হয়, তাই সরল সুদের হার কত? তাহলে সুদের মান দেওয়া রয়েছে 27 টাকা, আই ইকুয়াল টু PTR/100, তাহলে আই এর মান 27, পি হলো 1080, আর এর মান আমাকে বের করতে বলছে নিচে 100, কিন্তু আমরা সবসময় সিম্পলিফিকেশন বছরে করব, তাহলে 3 মাসকে যদি বছর মানে 12 দিয়ে ভাগ করতে হয়, এই 3/12, 1 কাটাকাটি, তাহলে এই শূন্য কাটলো, তারপরে দেখো 9 দিয়ে যায় না, 3 9 27, 9 12 108, 3 4 12, 4 4 কাটো, তাহলে আর এর মান আমরা কোনাকুনি গুণ করে দাও 10%। অপশন ডি। আপনি 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে গাড়ি চালাচ্ছেন, আপনার বন্ধু 53 কিলোমিটার পার আওয়ারে বি থেকে এই বিন্দুতে অভিমুখে গাড়ি চালাচ্ছে। যদি উভয় বিন্দুর দূরত্ব এত কিমি হয়, তাহলে আপনার ঠিক একই সময় যাত্রা শুরু করেন, তাহলে কখন আপনারা একে অপরকে ধরবেন? তার মানে এটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। এ আর বি দুটো পয়েন্ট আমি ঠিক করে নিলাম, এ বি। আপনি মানে একজন ব্যক্তি এ থেকে বি এর দিকে যাচ্ছে
যার গতিবেগ দেওয়া রয়েছে 45 কিলোমিটার পার আওয়ার। আরেকজন বন্ধু বলছে এটা বি থেকে এ এর দিকে যাচ্ছে, যার গতিবেগ দেওয়া রয়েছে 53 কিলোমিটার পার আওয়ার। এদের মধ্যে ডিস্টেন্সটা এখানে দেওয়া রয়েছে 1029। এখন বলছে তারা কখন একে অপরকে মিট করবে, সাক্ষাৎ করবে। তাহলে এই টাইপের অঙ্ক সময় দেখতে হবে রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। দেখো কোন দিকে যাচ্ছে, একজন যাচ্ছে এ থেকে বি এর দিকে, আরেকজন যাচ্ছে বি থেকে এ এর দিকে। তার মানে কি একই দিকে গেল না বিপরীত দিকে গেল, সেটা লক্ষ্য করবে। দেখো বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে সবসময় মনে রাখবো যোগ করতে হবে। আর যদি একই দিকে দুজন যাত্রা করতো তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হতো। তাহলে এখান থেকে আমরা রিলেটিভ ভেলোসিটিটা বের করে নেব। রিলেটিভ ভেলোসিটি কত হবে, দুটো ভেলোসিটির যোগফল। 5 3 8, 5 4 9, 98। তাহলে আমাদের টাইম বের করতে হবে। টাইম ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম, গতিবেগ। এই ডিস্টেন্স হলো আমাদের 1029, গতিবেগ নেব আমরা এই রিলেটিভ ভেলোসিটিটা 98। তাহলে এখান থেকে আমাদের টাইম বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবার তোমরা কাটাকাটি করো। 7 দিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে, 7 কে 7, 3 10 থেকে 7 গেলে 3 32, 4 7 28, 4 7 49, 7 14 98। আবার 7 দিয়ে যাচ্ছে 2 1, 7 2 14। 21 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 10.5 আওয়ার। অপশন ডি। নেক্সট কোশ্চেন, 10 জন ব্যক্তি একটি দেওয়াল 8 দিনে রং করতে পারে, তাহলে ওই কাজে 4 দিনে শেষ করার জন্য আরো কতজন ব্যক্তির প্রয়োজন হবে? 10 জন লোক একটি দেওয়াল 8 দিনে রং করে, 4 দিনে শেষ করতে হয়, তাহলে 4 দিনে যদি শেষ ডে টাইম, তাহলে কতদিন সময় লাগবে? তাই তো বলছি আরো কতজন ব্যক্তি, 10 জন ব্যক্তি একটি দেওয়াল 8 দিনে, এটা ব্যক্তি দেওয়া ছিল, এটা ম্যান। ক্লিয়ার? এটাকে আমি ঘুরিয়ে দেই, তাহলে বলছে 4 দিনে আরো কতজন নিয়োগ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে আরো কতজন। তাহলে দেখো 10 জন ম্যান 8 দিনে করে, তাহলে একজনের বেশি সময় লাগবে, 10 × 8, তাহলে 4 দিনে করতে গেলে কত সময় লাগবে, 4 দিয়ে ভাগ, 4 দোকানে 8, 10 দোকানে 20 দিন। এখন প্রশ্নে বলছে আরো কতজন লোক আমাকে নিয়োগ করতে হবে, আমাদের টোটাল আলটিমেটলি লোক লাগবে 20 দিন, এতটুকু তো কনফার্ম। আরো কত বলছে, যখন আরো কত বলবে তখন কি এক্সট্রা কতজন ছিল, পূর্বে ছিল 10 জন, এখন হলো 20 জন, তাহলে আলটিমেটলি কতটা বৃদ্ধি পেল সেটাই বের করতে বলছে। 20 থেকে 10 বিয়োগ, 10 জন। অপশন সি। একটি দুর্গে 1200 সৈন্যের 28 দিনের জন্য পর্যাপ্ত খাবার ছিল। 14 দিন পর কিছু সৈন্য দুর্গ ছেড়ে চলে গেল। এইভাবে 32 দিন খাবার চললো, কতজন সৈন্য দুর্গ ছেড়ে গেল, এটাই বের করতে বলছে। তাহলে 1200 জন সৈন্য ছিল, 28 দিনের খাবার, তাহলে টোটাল ইউনিটটা কত, 1200 × 28। আমরা কি ফর্মুলা জানি, m1 d1 m2 d2, এই রিলেশন দিয়ে আমরা এই অঙ্কটা করছি। 1200 জনের জন্য সৈন্য, 28 দিন, টোটাল ইউনিট চলে গেল। এটাকে আমি সমান করবো দুপাশে। তারপরে কি, এটা খাবার ছিল এবং কি এটা কমা হবে, ঠিক আছে। এবং 4 দিন পর কিছু সৈন্য দুর্গ ছেড়ে চলে গেল, 4 দিন পর, তো 4 দিন নিশ্চয়ই 1200 জনই ছিল, 4 × 1200। এবার কিছু সৈন্য চলে গেল, জানি না কতজন গিয়েছে, আমি ধরলাম একজন সৈন্য চলে গেল, তাহলে 1200 থেকে এখন সৈন্য কত হবে, একজন যদি চলে যায় বিয়োগ করে নিতে হবে, 1200 - x। এখন বলছে এইভাবে 32 দিন ধরে খাবারটা চললো, তাহলে এই খাবারটা চললো 32 দিন। তাহলে আমাকে এখান থেকে কন্ডিশনে বের করতে কতজন সৈন্য দুর্গে ছেড়েছিল, কতজন ছিল, একজন দুর্গ ছেড়ে চলে গিয়েছিল, সেটা আমি ধরেছি। তার মানে x এর মান এখান থেকে বের করতে পারলেই আমাদের অঙ্ক হয়ে গেল। এবার তোমাকে কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটি করার সময় কি কি দিয়ে কাটাকাটি যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে বা 4 দিয়ে, 8 দিয়ে আগে করতে হবে, 8 দিয়ে করি আমরা, ঠিক আছে। 8 15 120, একটা শূন্য এই পাশে, 8 15 120, একটা শূন্য গেল। 8 দিয়ে কাটাকাটি, 4 8 32। ক্লিয়ার? এরপরে দেখো তো কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, আবার কি দিয়ে যায়, 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 2 2 4, 4 দিয়ে যাই, এবার 4 অক্ষে 4, 4 7 28 হয়ে গেল। এবার গুণ করো, 7 15 105, পাশে একটা শূন্য, এখানে আমরা পাবো 150, এখানে আমরা পাবো 1200 - x। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে 0 0, 5 থেকে 5 গেলে 0, 900 হবে, 900 আর 1200টা এই পাশে আসবে, তাহলে -1200 ইকুয়াল টু -x।
তাহলে -300 ইকুয়াল টু -x, তাহলে x এর মান কত বের করলাম আমরা? 300, 300 হবে সঠিক উত্তর। 2x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1 দ্বিঘাত বহুপদী সংখ্যা আমরা শূন্য যথাক্রমে a b c, তাহলে a b b c c এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের একটা বহুপদী সংখ্যা আমরা দেওয়া রয়েছে 2x কিউব 2x কিউব মাইনাস, এটা x স্কয়ার হবে, এটা বুঝে নেবে, এটা x স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2x প্লাস 1। একে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দ্বিঘাত সমীকরণ, তখন কি করতে হবে? x এর জায়গায় এমন কিছু বসাও যার ফলে গোটা এইটার টার্মটার মান, এক্সপ্রেশনটার মান শূন্য আছে। দেখো x ইকুয়াল যদি 1 আমরা পুট করি, 2 অক্ষে 2, 2 বিয়োগ 1 মাইনাস 2 প্লাস 1, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে অ্যান্সার 0। তাহলে x ইকুয়াল টু 1 বসানোর জন্য আমরা 0 পেলাম। তাহলে কোন ইকুয়েশনে বসানোর জন্য? এই fx ইকুয়েশনে বসানোর জন্য। তাহলে x ইকুয়াল টু 1 বসানোর জন্য এটা যদি 0 হয়, তাহলে বলতে পারি এই ইকুয়েশনে একটা উৎপাদকের মান x মাইনাস 1। বুঝে গেল? এখান থেকে একটা উৎপাদক আমরা বের করে নিলাম x মাইনাস 1। তার মানে উৎপাদক মানে কি? কোনো একটা এক্সপ্রেশনকে আমরা গুণগুণ আকারে লিখলে যেটা যেভাবে লিখতে পারি সেটার একটা অংশ হলো উৎপাদক। তার মানে x মাইনাস 1 দিয়ে মধ্যগতকে ভাগ যায়, এই হলো কথা। তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক, কতগুলো রয়েছে এখানে? কিউব, তাই আমাকে 3 বার লিখে নিতে হবে তোমাকে। এই 3 বার লিখে নাও, 3 বার। এবার তোমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিছু দিয়ে গুণ করবো এখানে যাতে 2x কিউব আসে, তাহলে কি দিয়ে গুণ করলে হয়? 2x স্কয়ার দিয়ে, তাহলে 2x কিউব, আশা করি বোঝা গেল। গুণ করে দাও 2x স্কয়ার, কিন্তু আমাদের রয়েছে মাইনাস x স্কয়ার, তাহলে কি করতে হবে? আবার একে প্লাস x দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস x স্কয়ার মাইনাস x। এবার দেখো এটা মিলছে না, মাইনাস x স্কয়ার, এখন এটাকে মিলাতে হবে, 2x কে মিলাবো আমরা। মাইনাস x অলরেডি পেয়ে গেলে আর কি দিয়ে গুণ করলে 2x আসবে? 1 দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাস 7 প্লাস 1, এই যে মিলে গেল। তাহলে দেখো এখানে এইটা x মাইনাস 1 x মাইনাস x মানে রয়েছে, তাহলে এখান থেকে x মাইনাস 1টাকে আমরা কমন নিয়ে নিলাম। পড়ে থাকবে আমাদের 2x স্কয়ার প্লাস x মাইনাস 1। এখন বলছে শূন্য হবে, শূন্য, শূন্য হওয়ার মানে কি? তাহলে এটা ইকুয়াল টু শূন্য আমি লিখে দিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি দুটো রাশির গুণফল শূন্য, তাহলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে x এর একটা ভ্যালু পেলাম, তাহলে x এর কতগুলো ভ্যালু পাবো আমরা? 3টা ভ্যালু পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আরেকটা মান পাবো 2x স্কয়ার প্লাস x মাইনাস 1। এখান থেকে দেখো x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এখান থেকে x এর দুটো ভ্যালু পাবো। শর্টকাটে করবো কিভাবে? মিডিল টার্ম প্রসিডিউর করো, 2 কে প্রথমে এটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করবে, 2 অক্ষে 2, তার কি চিহ্ন রয়েছে? বিয়োগ। বিয়োগ করে আমাকে x এর সামনে কি রয়েছে? কিছু নেই, মানে 1 তৈরি করতে হবে। তাহলে 2 কে ভাঙে আমাকে 1 করতে হবে, বিয়োগ করলে কি হয়? লিখতে পারি 2 অক্ষে 2, তাহলে 2 বিয়োগ 1। এখান থেকে দেখো x এর মান আমরা ডাইরেক্ট কিভাবে বের করব? x 2 এর সামনের চিহ্ন কি? প্লাস, প্লাসটাকে সমান সমান বসে গেলে মাইনাস হবে, -2, কিন্তু দেখতে হবে x স্কয়ারের সামনে কি রয়েছে? 2, 2 দিয়ে ভাগ গেল একটা মান। তাহলে আরেকটা মান আমরা এখান থেকে বের করব একই ভাবে, x -1 সমান সমান বসে গেলে +1, আর x স্কয়ারের সামনে রয়েছে 2, 2 দিয়ে ভাগ। এই তাহলে x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু হাফ, তার মানে 3টা মান আমরা পেয়ে গেলাম। তাহলে এর মান আমাদের এখানে 1, আর b এর মান আমি ধরলাম -1, আর c এর মান আমি ধরলাম হাফ। এবার আমাকে বের করতে বলছে ab প্লাস bc প্লাস c এর ভ্যালু কত, তাহলে মানগুলো পুট করতে হবে। তাহলে এর মান 1 আর b এর মান -1, তাহলে -1, b ইনটু c, তাহলে -1/2, c ইনটু a, তাহলে c ইনটু a প্লাস হাফ। তাহলে আলটিমেটলি এই দুটো কাটাকাটি চলে যাবে, আর পড়ে থাকবে -1, তাহলে -1ই হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি ভগ্নাংশ লব ও হর উভয়ের সাথে 3 যোগ করলে হলো, তাহলে একটা ভগ্নাংশ ছিল, মনে করো x/y, লব আর হর উভয়ের সাথে 3 যোগ করলাম, যোগ করার ফলে অ্যান্সার পেলাম 10/11। 1 নম্বর কন্ডিশন। যখন সেই একই ভগ্নাংশের লব হর থেকে 4 বিয়োগ করা হবে, তখন আমরা পাবো অ্যান্সারটা হলো 3/4। এখন বলছে আসলে ভগ্নাংশটা কি ছিল, মানে x/y এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে তোমার সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট। প্রথমে আমি a নম্বর অপশন নিয়ে টেস্ট করতে, এর জায়গায় a ভগ্নাংশটা মানে x/y মানে 3/5, প্রথমে বলছে 3 যোগ করতে, 3 যোগ করো, 3 3, তাহলে কত হলো? 6 5 3 8, কাটাকাটি গেলে করে নাও 3/4, কিন্তু আসতে হবে কত? 10/11, মিললই তো না। যোগ করার ফলে বলছে 10/11, আমরা আসতো 3/4, তার মানে এটাকে আর বাকিটা তোমার চেক করতে হবে না, পরেরটা ক্যান্সেল আউট। পরেরটা 7/8, এবার দেখো 3 যোগ করো, 7 এর সঙ্গে 3 যোগ করলে 10, 8 এর থেকে 3 বিয়োগ করলে 11, প্রথমটা মিলে গেল।
নেক্সট স্টেপটা এবার চেক করতে হবে এটা মেলে কিনা, দুটোই দেখতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর 8 থেকে 4 বিয়োগ 4, তাহলে পরেরটাও মিললো, এই কন্ডিশনটাও মিললো, স্যাটিসফ্যাকশন করলো, এটাও মিললো। তার মানে কত হবে অ্যান্সার? অপশন বি। পানু, জীবন ও জলিল এত এত দিনে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। জীবন কাজটি শুরু করলো, পানু ও জলিল প্রতি তৃতীয় দিনে জীবনকে সাহায্য করে সমর্থ হয়, তবে কাজটি শেষ করতে কতদিন লাগবে? তার মানে জীবন কি, জীবন কাজটি শুরু করলো, জীবন জীবন প্রতিদিনই কাজ করেছে, তার মানে এটা জীবন জীবন গেল। আর শুরু করলো জীবন কাজটা, তারপরে পানু এবং জলিল প্রতি তৃতীয় দিনে তার সঙ্গে যুক্ত, 1 নম্বর দিন এটা, 2 নম্বর দিন এটা, 3 নম্বর দিনে, তার মানে 3 নম্বর দিনে তার মানে 3 জনই কাজ করবে, যে পি আর জলিল, এই যে 3 জন, এইভাবে কাজটা চলবে। তার মানে আশা করি বোঝা গেল। তার মানে এই তিনটা সংঘবদ্ধ ভাবে থাকবে, জেপি জিএল জে জে। তার মানে আসলে ব্যাপারটা হলো এরকম ভাবে কাজ চলছে, যে প্রথম দিন কে ছিল? জীবন, পরের দিনও থাকবে জীবন, তারপরের দিন থাকবে 3 নম্বর দিনে 3 জন, জে পি জে এল। তারপরে আবার করবে, আবার এরকম ভাবেই চলবে কাজ, জে 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 পি জি এল, এইভাবে কাজটা চলবে। তাহলে বলছে এইভাবে যদি কাজটা করে কতদিনে কাজটি শেষ হবে, এই হলো অঙ্ক। তাহলে ফার্স্ট কাজ তোমাকে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আগে টোটাল এফিসিয়েন্সি গুলো বের করে নেব, পানু, জীবন আর জলিল। এর টাইম লাগে 30 দিন, আর হলো পরের জন্য 20 দিন, তারপরে হলো 60 দিন। টোটাল ইউনিট কাজ করলে আমাদের এলসিএম 60, প্রত্যেকের এফিসিয়েন্সি বের করে নাও, 30 দোকানে 60, 20, 3, এটা হলো কাজ। কি প্রথমে কে কাজ করবে? জীবন, জীবন থাকবে প্রতিদিন, তাই জীবনের এফিসিয়েন্সি 3। দেখো এটা আমি উপরেরটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই, গেল। তারপর কে করবে? জীবন 3, তারপরে 3 জন, তার মানে কি 3, 2, 1, তারপরে শুরু হলো রিপিটেশন। তার মানে এখানে প্রথম দিন 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, তাহলে 3 দিয়ে তারা কত করলো? 3 3 6, 3 9, 2 11, একে 12 ইউনিট কাজ, যে 12 ইউনিট কাজ, 3 3 9, 2 11 12, এমন করে আবার শুরু হবে রিপিটেশন। তাহলে 3 দিনে করলো 12 ইউনিট কাজ, কিন্তু আমাদের আনতে হবে 60 ইউনিট, তাহলে 5 দিয়ে গুণ করো, 5 12 60, 3 5 15, তাহলে 15 দিন হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে, tan থিটা ইকুয়াল টু a বাই b, আমাকে এই এক্সপ্রেশনটার মান নির্ণয় করতে হবে। আমি তুললাম না, এখানে আমি ডাইরেক্ট করছি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু a বাই b, tan থিটা মানে আমি জানি sin থিটা বাই cos থিটা, a বাই b, সহজ ব্যাপার। sin থিটাকে জায়গায় আমি ধরবো a, আর cos থিটার জায়গায় ধরবো b, মান বসাও, অ্যান্সার বের করো a। তাহলে sin থিটাকে a বসাও, তাহলে a ইন্টু a স্কোয়ার মাইনাস cos থিটার জায়গায় b বসবে, তাহলে b ইন্টু b, b স্কোয়ার। sin থিটার জায়গায় a বসবে, তাহলে a স্কোয়ার, cos থিটার জায়গায় b বসবে, b স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন। এইটার ভ্যালু দেওয়া রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর মাথার মধ্যে একটা কে, বলছে কে এর মান কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে লিখে দিলাম যা আছে ক্যালকুলেশন করে পেয়েছি। এর মাথায় কিছু নাই, মানে বুঝতে হবে তোমার 1 রয়েছে। এবার একটু ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা, দুটোর বেস কি সেম হলো না, তার মানে দুটো বেস আউট, তাহলে 1 ইকুয়াল টু কে, অপশন সি। প্রদত্ত চিত্রে সম্মিলিত এবিসিডির অন্তর্বর্তী কোণ এবিসি এর মান ডিগ্রিতে, সামান্তরিক ক্ষেত্র হবে, এটা সামান্তরিক ক্ষেত্র। এবিসিডি এর অন্তর্বর্তী কোণ এবিসি এর মান ডিগ্রিতে নির্ণয় করো, কোণ এবিসির মান আমাকে ডিগ্রিতে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে একটা কনসেপ্ট বুঝে নাও, এই যে দুটো সমান্তরাল সরলরেখা, মাঝখানে যদি ছেদক থাকে তখন একই পাশের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ, মানে নাম দিয়ে বুঝে যাচ্ছে এই 1 নম্বর কোণ, এইখানে দেখো এই 1 নম্বর কোণ, এরা হলো অনুরূপ কোণ, মানে অনুরূপ কোণগুলোর মান সবসময় সমান হয়। এইখানে নাম দিলাম 2 নম্বর কোণ, আর এখানে 2 নম্বর কোণ, এই দুটো কোণ সমান, একই রকম উল্টা পাশেও তাই হবে। তাহলে দেখো আবার কোনাকুনি কোণগুলোর মানও আবার সমান হয়, এটা যদি 2, এই কোণের মান যদি 3 দিয়ে বলতে পারি 2 ইকুয়াল টু 3 নম্বর কোণ। আবার এখানে যদি নাম দিই 4, তাহলে 4 ইকুয়াল টু এই যে 1 নম্বর কোণ, এটাকে বলে একান্তর কোণগুলির মান সমান, যখন দুই সমান্তরাল সরলরেখা থাকে মাঝখানে ছেদক থাকবে। এই রিলেটেড অঙ্ক এখানে দেওয়া রয়েছে। এবার দেখি কি দেওয়া রয়েছে, এর মান দেওয়া রয়েছে 9x প্লাস p, মানে এই কোণটার মান দেওয়া রয়েছে 9x প্লাস 5, আমাকে বের করতে এবিসি এর মান, তাহলে এই কোণের মান দেওয়া হচ্ছে 16x,
আবার দেখো এই কোণটা উপরে রয়েছে না, তাহলে এই উপরের কোণটা সমান হবে, কারণ কি একটু আগে সেখানে উপরের কোণ এর উপরের কোণ সমান হবে, অনুরূপ কোণগুলো সমান, তার মানে আমি বলতে পারি এই কোণটার মান যেটুকু আমি দাগ দিলাম সেটার মান হবে 16x। আর এই দুটো কোণ একই পাশে রয়েছে। আবার দেখো এই যে ভিতরে এই দুটো কোণ রয়েছে 2 আর 1 যোগ করে সবসময় 180 ডিগ্রি, সেই সেন্সটাই এখানে কাজে লাগবে। তার মানে আমি বলতে পারি 9x প্লাস 5 একই পাশে রয়েছে কোণগুলো যোগ করলে 180 ডিগ্রি প্লাস 16x ইকুয়াল টু 180, তাহলে 16 নয় কত 25x ইকুয়াল টু 180 থেকে 5 গেলে 175 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 7 5 কত, ঠিক আছে 5 7 35 আর যদি 17 60 ডিগ্রি। তাহলে কোন x এর মান যদি বের করতে 60 ডিগ্রি, কিন্তু আমাকে বলছে a b c এর মান, তাহলে a b c কোনটা, এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। তার মানে দেখো 16x মানে কি এই উপরের কোণটার মান, তাহলে উপরের কোণটার মান আমি এখানে লিখছি, তাহলে x এর মান 60 ডিগ্রি, কিন্তু তাহলে 16x 16 কে 7 দিয়ে গুণ করো 6 7 42 এর 2 7 4 11 মানে 112 ডিগ্রি। তাহলে এই যে উপরের পোর্শনটা এই পোর্শনের কোণের মান হলো 112 ডিগ্রি, তাহলে এই পোর্শনের কোণটা কত সেটা আমাকে বের করতে হবে, রাইট চিহ্নটা। তাহলে 180 থেকে আমাকে 112 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 68 ডিগ্রি হবে সঠিক উত্তর। কেননা কি এই যে সরল কোণ তৈরি হয়েছে, এই যে সরল কোণ ভাবো এখানে, তার মানে গোটা কোণটা হলো 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ আমরা জানি হলো কত ডিগ্রি 112 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত হবে, তার মানে 180 থেকে 112 বিয়োগ, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 আর থেকে 2 বিয়োগ 68 ডিগ্রি হবে এই বাকি কোণটার মান। এই লজিক দিয়ে এটা করা হলো, তার মানে পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক দেওয়া রয়েছে 551 ভাগ 29 ইকুয়াল টু 19। এখান থেকে আমাকে বের করতে বলেছে 5.51 বাই 0.0019 এর মান। তাই দশমিক গুলো আগে উঠিয়ে দিই, তাহলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 551 আর নিচে 100, তাহলে এর নিচে রয়েছে 19 লিখে দিলাম, উপরে দশমিকের জন্য একটা 1 আর 4টা 0, ক্লিয়ার। এটা কাটো, তাহলে 551 বাই 19, একটা 1 দুটো 0। এখন দেখো আমাদের 501 বাই কত 19, আচ্ছা তাহলে এখানে দেখো 501 বাই 19 এর মান দরকার আমাদের, তো এটাকে যদি একটু আমি সিম্পলিফিকেশন করি, আমি বলতে পারি না 551 কে 29 দিয়ে ভাগ করলে 19 হয়, উল্টাও তো বলা যেতে পারে, এবার 551 কে 19 দিয়ে ভাগ করলে 29 হবে। তার মানে কি 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 5, আবার উল্টা ভাবে বলতে পারি 10 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 2, তাহলে বলতে পারি 551 বাই 19 ইকুয়াল টু 29। তাহলে এই জায়গায় 29 তার সাথে 100 গুণ, তাহলে 2900 হবে সঠিক উত্তর, অপশন সি। পরেরটা দেখো, নিম্নলিখিত লেখচিত্রের উপর ভিত্তি করে কোনো খুচরো বিক্রেতা 3টি পণ্যের প্রত্যেকটি 10 টাকার কমে প্রদান করে, 10 টাকার কমে কোনটা প্রদান করে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো 10 টাকা দেখতে অসুবিধা, লিখে দিচ্ছে যে এটা হলো 10 সর্বোচ্চ, বাকিগুলো দেখো 10-এর চেয়ে কম রয়েছে, দেখি বোঝা যাচ্ছে রিটেলার 1 হবে অ্যান্সার, অপশন ডি। বাকিগুলো চেক করে নিতে পারো, দেখো রিটেলার 2 এর ক্ষেত্রে কি রয়েছে 12, আর বাকিগুলো পরের টাকা একদম কম, কিন্তু পরেরটা দেখো 12-এর চেয়ে বেশি, কিন্তু কি বলছে প্রত্যেকটি 10 টাকার কমে থাকবে, 10 টাকার কমে, তার মানে কি 10 টাকার কমে এটা হলো। পরেরটা দেখো অনেক বেশি রয়েছে, এটা 14 আর এখানে 14, এটা তো হবেই না, ক্যান্সেল আউট। আর পরেরটা 3 নম্বরটা কত রয়েছে, 3 নম্বরটা গেল, প্রথমটা গেল, আর 2 নম্বর প্রত্যেকটাই বেশি, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। 4 নম্বরটা দেখে নাও একবার, 4 নম্বর সর্বোচ্চ কত রয়েছে 20, তারপরে এগুলো দেখো 14 14 অনেক উপরে, 14 14 অনেক উপরে, 10-এর সমান, তাহলে অ্যান্সার কোনটা দিতে হবে আমাকে এই ক্ষেত্রে 1। কারণ অনেকের মনে বলতে পারে 10 টাকার কমে বলেছে যে 10-এর সমান, তাছাড়া কোনো বুদ্ধি নেই অঙ্কটা, এটাকে আমাকে নিতে হবে। নিম্নলিখিত পাইচিত্রে 2060 সালে ভারতের বিভিন্ন সংস্থার টায়ার উৎপাদন সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। 2060 সালে ভারতের মোট এতটি টায়ার উৎপন্ন হয়, 180,123, এটা কত সনে উৎপন্ন হয় 2017 সনে এতগুলি টায়ার উৎপন্ন করে। এখন বলছে ডি সংস্থার দ্বারা কতগুলি টায়ার উৎপাদিত হয়েছে, ডি সংস্থা মানে সাদা পোর্শনের মান আমাকে বের করতে হবে, ডি কত হলে 15% এর ভ্যালু আমাকে বের করতে হবে, এত এর 15% আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 8 এবং 120 আর 12, 15 12 মানে 27, 27,000 হবে সঠিক উত্তর, অপশন ডি। XYZ 2011 সালে কত সংখ্যক ব্যক্তিগত কম্পিউটার তৈরি করেছিল, 2011 সাল, 2011 মানে এইটা, এই যে 2011 সাল।
তো কতগুলো তৈরি করেছে দেখো, এই যে 60। তাহলে এটা সোজা হয়ে দিই, তাহলে 60 হবে সঠিক। দেখি এটা এটা অঙ্ক করার কিছু নেই, অপশন এ। আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, 25খানা অঙ্ক তোমাদের করানো হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।